এই বছর টিনা বিয়ের পরে শ্বশুরবাড়িতে প্রথমবার ঈদের উৎসব উদযাপন করবে। সেই কারণে টিনা ভীষণ পরিমাণে উৎসাহিত থাকে। সে এই বছর ঈদ উদযাপন নিয়ে নানান রকমের পরিকল্পনা করতে থাকে। আর যেহেতু তার অনেক ধনী পরিবারে বিয়ে হয়, তাই সে ঈদের দিন নানান রকম দামি দামি উপহার কেনার পরিকল্পনা করে। টিনার স্বামী রাজু এবং শাশুড়ি মা চম্পা খুবই ভালো মনের মানুষ ছিল, আর তারা টিনাকে ভীষণ পরিমাণে স্নেহ করে। তাই তারা সবসময় টিনার নানান রকমের আবদার পূরণ করার চেষ্টা করতে থাকে। একদিন, আর কিছুদিন পরেই ঈদ, আর এই বছরই ঈদে আমাদের সঙ্গে বাড়িতে আরেকটা সদস্য বেড়ে গেছে, সেটা হলো আমাদের নতুন বৌমা। তাই এই বছর আমাদের বৌমাকে অনেক অনেক উপহার দিতে হবে, যাতে ও ভালো করে ঈদ কাটাতে পারে। হ্যাঁ মা, আমি আজকে সন্ধ্যাবেলা তোমার বৌমাকে শপিং করতে নিয়ে যাব, আর ওর মন যা চাই আমি ওকে তাই কিনে দেবো। চম্পা এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, আর বৌমার শপিং করার জন্য ছেলের কাছে 20,000 টাকা দিয়ে দেয়। ফলে রাজু সেই দিন সন্ধ্যাবেলা টিনাকে নিয়ে শপিং করতে বেরোয়। টিনা এবং রাজু একসঙ্গে ঈদের জন্য দামি দামি লেহেঙ্গা, শেরওয়ানি, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিসপত্র এবং বিভিন্ন দামি দামি খাবার কেনে। আর সাথে সাথে টিনা নিজের সব বান্ধবীদেরকে ঈদের উপহার দেওয়ার জন্য বিভিন্ন রকমের দামি ড্রাই ফ্রুটস কিনে নেয়। তাদের সমস্ত শপিং করা হয়ে গেলে বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে তারা দেখে যে চম্পা তার বৌমার জন্য অনেক দামি দামি উপহার সাজিয়ে রেখেছে। এই দেখো বৌমা, আমি অনলাইনে তোমার জন্য ঈদ উপলক্ষে অনেক দামি দামি শাড়ি আর খাবার অর্ডার করেছিলাম, সেগুলো সবই চলে এসেছে। তুমি কিন্তু ঈদের দিন এগুলো ব্যবহার করবে। শাশুড়ি মায়ের কাছে এত সুন্দর সুন্দর উপহার পেয়ে টিনা খুবই খুশি হয়, তাই সে সমস্ত উপহার খুলে দেখতে থাকে। এই সময়ে টিনার মাথায় একটা পরিকল্পনা আসে। আচ্ছা মা, প্রত্যেক বছর আপনি আর রাজু ঈদ পালন করতেন, আর এবছরও আমরা আমাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করব, কিন্তু এবছরে যদি একটু আলাদা কিছু করা যায় তাহলে কেমন হতো? ঈদ উপলক্ষে একটু আলাদা কিছু করা যেত মানে? তুমি কি বলতে চাইছো? তুমি ঈদ উপলক্ষে কি করতে চাও আমাদেরকে সেটা বলো। তোমার যা ইচ্ছে হয় আমরা তোমাকে সেটাই করতে দেব। মা, ঈদ উপলক্ষে আমরা যদি সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাবার খাওয়াতে পারি, কারণ আমি ঠিক করেছি এবার ঈদের দিন মটন বিরিয়ানি, চিকেন চাপ, লুচি, কিমা, ছোলা, সিমুই, রসগোল্লা তৈরি করব। তাই আমি সবাইকে নিমন্ত্রণ করে খাবারগুলো খাওয়াতে চাই। তুমি সবাইকে ঈদের দিন নিমন্ত্রণ করে খাওয়াতে চাইছো, সেটা ভালো কথা, কিন্তু তুমি একা হাতে এসব কিছু করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবো। আমি চাই ঈদের দিনে আমার বান্ধবীদের, আমার বাপের বাড়ির লোকজনকে, আর এছাড়াও আপনাদের আত্মীয় স্বজনকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। তাহলে আমরা সবাই মিলে ঈদের দিন ভালো করে মজা করতে পারবো। টিনার কথা শুনে রাজু এবং তার মা দুজনেই সকলকে ঈদের দিন নিমন্ত্রণ করার জন্য রাজি হয়ে যায়, আর সবাইকে ফোন করে নিমন্ত্রণ করার দায়িত্ব পড়ে টিনার উপর। তাই টিনা তার বাপের বাড়ির লোকেদেরকে ফোন করে নিমন্ত্রণ করতে শুরু করে দেয়। এমনকি সে তার বান্ধবীদেরকেও ফোন করে। সবাই ঈদের দিন এরকম এলাহি নিমন্ত্রণ পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। সেই কখন থেকে আমি পাপিয়াকে ঈদের দিন নিমন্ত্রণ করার জন্য ফোন করছি, কিন্তু কিছুতেই ফোন ধরছে না, কি জানি কেন। এই নিয়ে সকাল থেকে 10 বার ফোন করলাম, তবুও ফোন ধরতেই চাইছে না। আরে, তোমার বান্ধবী যখন ফোন ধরতে চাইছে না, তুমি তাহলে ওর বাড়ি থেকে নিমন্ত্রণ করে আসো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এতে তোমার বান্ধবীর সাথে দেখাও হয়ে যাবে, আর ঈদের নিমন্ত্রণ দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, কারণ আমি পাপিয়ার বাড়ি চিনি, আর আজকে সন্ধ্যাবেলায় আমি ওর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। এই বলে সন্ধ্যাবেলা টিনা পাপিয়ার বাড়িতে যাওয়ার জন্য সমস্ত কাজ আগে আগে সেরে ফেলে। আর সন্ধ্যা হতে না হতেই সে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ঈদের আগে এরকম ফাঁকা হাতে সে পাপিয়ার বাড়ি যেতে চায় না, তাই সে একটা বড় মিষ্টির দোকান দেখে গাড়ি থামায়। পাপিয়ার শ্বশুর বাড়িতে আমি প্রথমবার যাচ্ছি, তাও আবার ওকে নিমন্ত্রণ করতে, তাই আমি ওর জন্য কিছু দামি দামি মিষ্টি নিয়ে যাই, তাহলে পাপিয়া আর ওর শ্বশুর বাড়ির লোকেরা খুবই খুশি হবে। এই বলে টিনা সবার জন্য রাবড়ি, কাজু বরফি, হালুয়া এবং সন্দেশ কেনে এবং আবার পাপিয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে পাপিয়ার বাড়িতে গিয়ে পৌঁছায়। তুই এখানে কি করছিস টিনা? আর তুই আমার শ্বশুর বাড়িতে আসার আগে একবারও আমাকে ফোন করার প্রয়োজন মনে করলি না? এরকম না জানিয়ে চলে আসলি। তুই আমার সাথে এরকম করে কথা বলছিস? আর আমি তো শ্বশুর বাড়িতে এসেছি বলে তোর কি কোনো সমস্যা হচ্ছে? তুই ভালো করে তোর ফোনটা চেক কর তো, কারণ আমি সেই সকাল থেকে তোকে অন্ততপক্ষে 20 বার ফোন করেছি, কিন্তু তুই আমার ফোন ধরিসনি। আর শোন, আমি ঈদের দিন আমাদের বাড়িতে আমার বান্ধবীদের, আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আর তুই যেহেতু আমার প্রিয় বান্ধবী, তাই তোকে আর তোর পরিবারকে আমি নিমন্ত্রণ করতে এসেছি। তোর শাশুড়ি মা আর স্বামী কোথায়?
পাপিয়ার ফোন সাইলেন্ট থাকায় সে টিনার কল রিসিভ করতে পারে না। কিন্তু টিনা হাজারবার জিজ্ঞাসা করলেও সে কিছুতেই তার শাশুড়ি মা এবং স্বামীকে ডাকতে চায় না। ওরা একটু কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারবে না। আর তুই যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছিস, তাই আমি তোর বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এখন আমাকে একটু বেরোতে হবে রে, তোর সঙ্গে একেবারে ঈদের দিন দেখা হবে, কেমন? পাপিয়ার এমন কথা শুনে টিনা ভালো মতোই বুঝতে পারে যে পাপিয়া তাকে বেশিক্ষণ বাড়িতে বসতে দিতে চাইছে না। ফলে টিনাও আর কোনো রকম কথা বাড়ায় না। সে পাপিয়ার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর সকলকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য টিনা নিজের হাতে বাজার করতে শুরু করে দেয়। আর সে ইউটিউবে রান্নার নানান রকমের রেসিপি দেখতে থাকে। টিনা, আমি ঈদের দিন আমাদের গোটা বাড়িটাকে একেবারে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজিয়ে দেবো, আর বাড়িতে বিভিন্ন ধরনের ফুলও লাগাবো। তাহলে সবাই আমাদের বাড়িতে আসলে এত সুন্দর সাজানো দেখে খুব আনন্দ পাবে। কিন্তু অন্যদিকে পাপিয়া ঈদের দিন কিভাবে টিনার বাড়ি যাবে সেই নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। কারণ সে ভালো করেই জানে তার স্বামী এবং তার শাশুড়ি মা ঠিক সুবিধার মানুষ নয়। তাই সে নিজের শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে পাপিয়ার বাড়িতে নিমন্ত্রণে কিছুতেই যেতে চায় না। বৌমা, তুমি যখন তোমার বান্ধবীর সঙ্গে বসে কথা বলছিলে তখন আমি কিন্তু সব শুনেছি। তাই আমরা সবাই মিলে তোমার বান্ধবীর বাড়িতে ঈদের নিমন্ত্রণ খেতে যাব। কারণ ওকে দেখে মনে হয়েছে ও খুব বড় লোক, তাই এই নিমন্ত্রণটা আমরা মিস করতে চাই না। হ্যাঁ, আপনারা তো যাবেনই, কারণ ওখানে গেলে সবার সামনে আমাকে অপমান করতে সুবিধা হবে। ইস, আমি যদি টিনার মতো শ্বশুরবাড়ি পেতাম তাহলে আমার কপাল একেবারে খুলে যেত। ও ঈদ নিয়ে কত এক্সাইটেড, কিন্তু ঈদ উপলক্ষে আমার শ্বশুরবাড়ির কারোর কোনো উৎসাহ নেই। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ঈদের দিন চলে আসে। সেই দিন সকালবেলা টিনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে খুব সুন্দর একটা শাড়ি পরে আর রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করতে থাকে। ধীরে ধীরে টিনা বিরিয়ানি, চাপ, লুচি, কিমা এবং নানান রকমের খাবার তৈরি করে। সন্ধ্যা হতে না হতেই টিনা শ্বশুর বাড়িতে ধীরে ধীরে সকল আত্মীয়রা নিমন্ত্রণ খেতে চলে আসে। আর টিনার শ্বশুর বাড়িতে একেবারে চাঁদের হাট বসে। সকলে ঈদ উপলক্ষে টিনার জন্য অনেক সুন্দর সুন্দর উপহারও নিয়ে আসে। আপনারা সবাই ঈদের দিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছেন বলে আমি ভীষণ খুশি। আপনাদের সকলের জন্য আমি খাবারের কাউন্টার সাজিয়ে দিয়েছি। ফল থেকে শুরু করে মিষ্টি, বিরিয়ানি, অন্যান্য নানান রকমের খাবার আছে। তাই আপনাদের যা খেতে ইচ্ছা হয় আপনারা তাই খেতে পারেন। সবাই মিলে নানান রকম খাবার দাবার খেয়ে ঈদের দিন খুবই আনন্দ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পাপিয়া তার স্বামী রাকেশ এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে চলে আসে। টিনা, এই নে, আমি ঈদ উপলক্ষে একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি তোর জন্য। তুই এই শাড়িটা পরিস কিন্তু, কেমন? তুই যে তোর পরিবারের সঙ্গে আমার বাড়িতে এসেছিস এই দেখে আমি খুব খুশি হয়েছি। কারণ তুই সেদিন আমার সঙ্গে এমন ভাবে কথা বলছিলি, আমি তো ভেবেছিলাম তুই আমার বাড়িতে আসতেই চাস না। কিন্তু তোকে দেখে আমার ঈদের চাঁদ একেবারে পূর্ণ হয়ে গেল। কিন্তু টিনার দিকে পাপিয়ার শ্বশুরবাড়ির লোকেদের তেমন কোনো খেয়াল থাকে না, কারণ তারা লোভীদের মতো বেশি বেশি করে খাবার দাবার খাওয়া শুরু করে। আর এই দেখে সকলে হাসাহাসি করতে থাকে। কিন্তু টিনা এবং তার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন কিছু মনে করে না। বৌমা, আজকে তোমার জন্য আমাদের বাড়িতে একেবারে ঈদের দিন চাঁদের হাট বসেছে। সেই কারণে উপহার হিসেবে আমি তোমাকে আরো অনেক কিছু দিতে চাই। এই দেখো, আমি তোমার জন্য সব উপহার তত্ত্বের মতো করে সাজিয়ে এনেছি। সেখানে উপস্থিত নিমন্ত্রিত সকলেই দেখে যে চম্পা তার বৌমাকে তত্ত্বে সাজিয়ে দামি দামি গহনা, জুতা, মেকআপের জিনিসপত্র, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি দিচ্ছে। আর এত দামি দামি উপহার দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। থ্যাংক ইউ সো মাচ মা। আমি ভাবতেই পারছি না যে আমি আপনার মতো এত ভালো শাশুড়ি মা পেয়েছি। কারণ ঈদ উপলক্ষে সত্যি আমি কোনোদিনও এত ভালো ভালো আর এত দামি দামি উপহার পাইনি। পাপিয়া এত কিছু দেখে একেবারে চুপ করে থাকে। দিদি, বলছি আপনারা তো সবকিছুই আয়োজন করেছেন, কিন্তু একটা জিনিস মিস করে ফেলেছেন। দিদি, ঈদের দিন বাড়িতে পার্টি রাখতে ভুলে গেছেন। আর তাছাড়া ঈদের দিন যদি একটু ধুকধুক জলপান না হয় তাহলে কিন্তু ঈদের মজা একেবারেই জমে না। তাই আমার জন্য যদি একটু সুরাপান করার ব্যবস্থা করা হতো তাহলে খুবই ভালো হতো আর কি। রাকেশ এরকম সকলের সামনে মদ্যপান করার কথা বলছে শুনে সবাই একেবারে লজ্জায় কান চাপা দেয়। কারণ ঈদের মতো পবিত্র অনুষ্ঠানের দিন এরকম নেশা জাতীয় কোনো দ্রব্যের নাম করা মানেই পাপ করা। তাই তারা কেউ বিশ্বাস করতে পারে না যে রাকেশ এরকম ধরনের কোনো কথা বলতে পারে। তুমি দেখছি আমার মান সম্মান কোনো কিছুই রাখবে না, এই কারণে আমি তোমাদের দুজনকে এখানে নিয়ে আসতে চাইছিলাম না। তোমাদের জন্য আমি একেবারে জ্বালাই মরে যাচ্ছি। আপনি ঈদের দিন এরকম ধরনের কথা বলতে পারলেন দাদা? ছি, আমি একেবারে নিজের কানে বিশ্বাস করতে পারছি না।
শুধুমাত্র আপনার জন্য আমাকে আর আমার বান্ধবীকে সবার সামনে লজ্জিত হতে হলো। টিনা, তুই অনেক সুখে আছিস রে, কারণ তোর শাশুড়ি মা তোকে অনেক ভালোবাসে। কিন্তু আমি একদম ভালো নেই, আর আজকে আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেকদিন আমার স্বামী মদ খেয়ে এসে আমার উপর অত্যাচার করে, আর শাশুড়ি মা তাতে সহযোগিতা করে। তাই যখন সেদিনকে তুই আমাদের বাড়িতে গিয়েছিলি, আমি তোদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওরা যদি তোকে অপমান করে তাহলে তুমি লজ্জায় আর দাঁড়াতে পারতাম না। আর আজকেও আমি আসতে চাইনি, শুধু তোর মতো বড়লোক শ্বশুর বাড়িতে ঈদের নিমন্ত্রণ পেয়ে আমার শাশুড়ি মা স্বামী লোভ সামলাতে না পেরে এখানে এসেছে। ভালো করেছিস তুই যে এখানে এসেছিস, কারণ তুই যদি এদেরকে না নিয়ে আসতিস তাহলে আমরা বুঝতেই পারতাম না যে এরা কতটা ছোট লোক। তুই এরকম অসভ্য লোককে একেবারে ডিভোর্স দিয়ে দে, কারণ আমি জানি তুই অনেক গরিব পরিবারের মেয়ে, আর ডিভোর্স দেওয়ার পর তুই তোর বাপের বাড়িতে ফিরবি না। সেই কারণে আজকে ঈদের দিন বলছি, তোর সমস্ত দায়িত্ব আমরা নেব। এই কথা শুনে পাপিয়ার চোখ একেবারে জলে ভরে যায়। সে তার অসভ্য স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা মনে মনে ঠিক করে নেয়। আর সেই নিমন্ত্রণ বাড়িতে উপস্থিত সকলে মিলে রাকেশ এবং তার মাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও পাপিয়া। সত্যি ঈদের দিন নেশা জাতীয় কোনো দ্রব্যের কথা মুখে আনা ঠিক হয়নি, কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিও না, কারণ তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি আর বাঁচতে পারবো না। আমি মানছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এরপরে আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবো না। নিজের স্বামীর চোখে জল দেখে পাপিয়া তাকে ক্ষমা করে দিতে বাধ্য হয়। তাই সে তার স্বামী এবং শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর তারা সকলে মিলে একসঙ্গে ঈদ উদযাপন করে। আর পরবর্তীকালে কোনোদিনও পাপিয়ার স্বামী এবং শাশুড়ি মা তাকে অত্যাচার করে না। আর টিনাও তার শ্বশুরবাড়ির সঙ্গে সুখে শান্তিতে সংসার করে। টিনার নিমন্ত্রণ পেয়ে সকলে তাদের বাড়িতে একত্রিত হয়, সবাই মিলে খাওয়া দাওয়া করে এবং একসঙ্গে পবিত্র ঈদ উদযাপন করে। অন্তরা এবং ফাল্গুনী দুই বোন ছিল। তারা ছোট থেকে নিজেরাই নিজেদের দেখাশোনা করে একে অপরের খেয়াল রেখে বড় হয়েছে। তারা যা করে সবকিছু একসঙ্গেই করে। তারা দুই বোন একে অপরের পরিপূরক ছিল। অন্তরা ফাল্গুনীকে ছাড়া কোনো কাজ করতে চায় না, আর ফাল্গুনীও তার দিদিকে ছাড়া কোনো কিছু করা তো দূরের কথা, তার সঙ্গে ভাগনা করে একটা লজেন্সও খেতে চায় না। সবকিছু ঠিকঠাকই চলতে থাকে, কিন্তু হঠাৎই অর্থের অভাব মেটানোর জন্য তারা এমন কাজ করা শুরু করে যেটার কারণে তাদের জীবন একেবারে পাল্টে যায়। তোর মাথা থেকে যে এরকম একটা সাংঘাতিক বুদ্ধি আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এই লোকগুলোকে বোকা বানানো এতই সোজা যে আমি যদি কালকে রবার্টকে গিয়ে বলি ওর পুরো প্রপার্টি আমার নামে লিখে দিতে, ও তাও দিয়ে দেবে। এসব করিস না, আমাদের জীবন চলে যাবে। এতটা পরিমাণে অর্থ নিলেই যথেষ্ট হবে, কাউকে পুরো ভিখারি করে তো লাভ নেই। আর তাছাড়াও বেশি টাকার লোভ করে এখানে বেশি দিন সময় কাটানোটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। আমি যতটা পারছি নিচ্ছি, আর তুইও যতটা পারবি তাড়াতাড়ি ওর থেকে ডিভোর্সটা নিয়ে নে। তারপরে দুই বোন মিলে ওর থেকে ভালো রকমের টাকা পয়সা নিয়ে একেবারে অন্য দেশে অন্য শহরে চলে যাব। এই দেশে কিন্তু পুলিশ প্রচন্ড তৎপর, চালে একটা ভুল করা মানে আমাদের এখান থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। যা করতে হবে খুব সাবধানে করতে হবে কিন্তু। চল এবার আমাদের দুজনকে একসঙ্গে বসে গল্প করতে যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু সমস্যা হবে। আসলে তারা দুই বোন দেশে বিদেশে শহরে শহরে ঘুরে লোক ঠকানোর কাজ করত। প্রথমে যে কোনো একজন বোন তাদের পছন্দ করা কোনো একজন ধনী ব্যক্তিকে নিজেদের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করত। তার থেকে যতটা সম্ভব জিনিসপত্র টাকা পয়সা আদায় করার চেষ্টা করত। তারপর অন্য আরেকজন বোন সেই লোকটাকে বোকা বানিয়ে নিজের দিদি বা বোনের সতীন হয়ে সেই লোকটার সঙ্গে তার বাড়িতে থাকতে আসতো। এভাবে দুই বোন ওই ধনী ব্যক্তির থেকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে অন্য শহর বা অন্য দেশে পাড়ি দিত। এই সমস্ত কাজ করতে করতে তারা এই দেশেও চলে আসে। কতদিন পরে নিজের দেশে ফিরলাম বলতো, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। এবার এখানে থেকে কয়েকদিন বিশ্রাম নেব, কি বলিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিশ্রাম কেন নিবি? যেই কাজটা করতে এসেছিস সেটা আগে করবি। আমরা তো এখানে নিজেদের দেশের বাড়িতে থাকতে আসিনি। এত কষ্ট করে এই লোকটার ব্যাপারে খোঁজ নিয়ে এখানে এলাম, আর এখানে এসে তুই বিশ্রাম করবি? আমি তো বিশ্রামই করব, প্রথম কাজটা তো তুই করবি। তুই আগে বিয়েটা কর, তারপর তো আমি তো সতীন হয়ে বাড়িতে যাব। সেটার জন্য আগে ওই লোকটার সঙ্গে দেখা তো করতে হবে। দেখা করার জন্য আগে বন্ধু বানাতে হবে। সোশ্যাল মিডিয়া খুলে দেখ তো ওই লোকটা সোশ্যাল মিডিয়াতে আছে কিনা।
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে না যেতেই তোর একেবারে কাজ করা শুরু হয়ে যায়। আমি এখন কিছু করতে পারবো না। এখন আমি আরাম করে 2-3 দিন শুধু বিশ্রাম করব। ততদিন না হয় তুই ওই লোকটার সঙ্গে ভালো করে গল্প করে ফ্রেন্ডশিপ করে নে। কখনো তো তুইও স্ত্রী হতে পারিস দিদি। সবসময় আমাকে দিয়ে এই কঠিন কাজটা কেন করাস বলতো? স্ত্রী হওয়া মানে প্রচুর দায়িত্ব পালন করা। ওসব আমার কাজ নয় বোন। এই নে, সোশ্যাল মিডিয়াতে লোকটাকে খুঁজে পেয়ে গেছি। আমি গিয়ে বিশ্রাম করছি, তুই এবার গল্প শুরু কর, কেমন? এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। আর ফাল্গুনী সেই উল্লিখিত লোক অর্থাৎ সমরেশের সঙ্গে কথা বলতে শুরু করে। প্রথমে মেসেজে কথা বলা, তারপর ফোনে গল্প করা, আর তারপরে সমরেশ এবং ফাল্গুনী প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সমরেশ একজন প্রচন্ড বিখ্যাত শিল্পপতি ব্যবসায়ী ছিল। সে প্রচুর সম্পত্তির মালিক ছিল। শহরে যে তার নামে কতগুলো শপিং মল এবং শাড়ি বানানোর কারখানা আছে তা গুনতে গেলে একটা মানুষের হাতে পায়ের আঙুলও কম পড়ে যাবে। সেদিন ফাল্গুনী খুব সুন্দরভাবে সেজে গুজে সমরেশের সঙ্গে দেখা করতে যায়। ফাল্গুনীকে দেখে সমরেশ কিছুতেই চোখ ফেরাতে পারে না। আপনি সত্যি দেখতে খুব সুন্দর। সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দেখে ভেবেছিলাম হয়তো মেকআপ বা ফিল্টার হবে, তাই হয়তো আপনি কত সুন্দর দেখতে লাগে। সামনে থেকে হয়তো আপনি একেবারে অন্যরকম দেখতে হবেন, কিন্তু আপনাকে সামনে থেকে দেখে আমার ভুল ভেঙে গেছে। আমিও সামনে থেকে আপনাকে দেখে একেবারে চিনতে পারিনি। সোশ্যাল মিডিয়ায় আপনার যেরকম ছবি তার থেকে আপনি একটু অন্যরকমই দেখতে। আমি অন্যরকম দেখতে নয়, সোশ্যাল মিডিয়াতে ওগুলো আমারই ছবি। শুধু তফাৎ একটাই, ওই ছবিগুলোতে আমার দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েকদিন আগে আমি সেসব কেটে ফেলেছি। এভাবে তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। দেখতে দেখতে তাদের এই দেখা করাটা একেবারে অভ্যাসে গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সমরেশ ফাল্গুনীকে খুবই পছন্দ করতে শুরু করে এবং তার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ফাল্গুনী বিয়েতে রাজি হয়ে গেলে কয়েকদিনের মধ্যে সমরেশ এবং ফাল্গুনীর বিয়ে হয়ে যায়। বিয়ের পরেই শুরু হয় আসল সমস্যা। ফাল্গুনী একেবারে পাল্টে যায়। সে আর আগের মতো ভালোভাবে সমরেশের সঙ্গে কথা বলে না। সমরেশকে নিজের স্বামী ভাবা তো দূরের কথা, সে নিজের বন্ধুও মনে করে না। তুমি এরকম ভাবে পাল্টে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের বিয়ে করে এখন 1 মাসও হয়নি, আর এখনই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। তোমার কাছে আমি কতবার একটা হীরের হার আর একটা বড় গাড়ি চাইলাম বলো তো? তুমি সেগুলো কি আমাকে দিয়েছো? তুমি তোমার স্ত্রীর কথা শুনবে না, আর তোমার স্ত্রী তোমার সব কথা শুনে চলবে? এটা হয় কখনো? এখন আমাদের ব্যবসায় একটু টানাটানি চলছে। এখন একসাথে এতগুলো টাকা বের করা আমার পক্ষে খুব সমস্যা হবে, তাই আর কি। তাহলে যাও, তুমি অফিসে গিয়ে দিন কাটাও। আমার সঙ্গে আর কথা বলতে আসতে হবে না। ধনী লোকের এরকম কিপটে হয় জানলে আমি কোনো গরিব ভিখারিকেই বিয়ে করতাম। আমি তো তোমাকে ওই জিনিসগুলো কিনে দেবো বলেছি, শুধু একটু অপেক্ষা করতে বলছি। এই যা, তুমি আমার সাথে এমন ব্যবহার করো না ফাল্গুনী। আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমার থেকে এরকম ব্যবহার আমি নিতে পারছি না। শুকনো কথায় চিড়ে ভেজে না, বুঝলে? আমি তোমার সংসারের জন্য এত কিছু করব আর তার বদলে আমি কিছু পাবো না, এরকম কি বেশি দিন চলতে পারে? এভাবেই ফাল্গুনী সমরেশকে প্রচন্ড ভাবে বিরক্ত করতে থাকে। একটা জিনিস পাওয়ার পরেই সে আর একটা জিনিসের আবদার করে বসে। যদিও এগুলো ফাল্গুনীর অভিনয় ছিল, কিন্তু তাও কখনো কখনো সমরেশকে কষ্ট দিতে ফাল্গুনীর নিজেরও যেন কষ্ট হয়। সমরেশ এতই ভালো এবং এতটাই যত্নশীল ছিল যে ফাল্গুনী নিজেই কখন যে সমরেশকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে সে নিজেও বুঝতে পারে না। তাদের বিয়ের বেশ 1 মাস মতো হয়ে গেলে ফাল্গুনী না চেয়েও সমরেশের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। সমরেশ বুঝে উঠতে পারে না তার সঙ্গে ভুলটা কোথায় হচ্ছে। একদিন সমরেশ একটা কফি শপে বসে কফি খাচ্ছে আর নানান রকমের কথা ভাবছে। এমন সময় অন্তরা সেখানে চলে আসে। আমি অনেকক্ষণ থেকে আপনাকে লক্ষ্য করছি, আপনার কি কিছু হয়েছে? না না, আমার সেরকম কিছুই হয়নি, পারিবারিক ব্যাপার আর কি। আমার আবার একটা বড় দোষ আছে, আমি কখনো আমার নিজের চোখের সামনে কাউকে দুঃখ পেতে দেখতে পারি না, তাই এখানে চলে এলাম। আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি আপনার কথা শুনতে রাজি আছি। এখানেই বলবেন নাকি আইসক্রিম খেতে খেতে রাস্তায় ঘুরতে ঘুরতে বলবেন? অন্তরার কথাবার্তা সমরেশের খুবই পছন্দ হয়। অন্তরা যেন ফাল্গুনীর একেবারে উল্টো মেরুতে থাকে। তার মধ্যে টাকা পয়সারও কোনো লোভ নেই, কোনো রকমের অহংকারও নেই। সেদিন সারা রাস্তায় যেখানে যেখানে ঘুরেছে আর যা যা তারা খেয়েছে সবকিছুর জন্য অন্তরা নিজে থেকেই টাকা দিয়েছে। এর থেকেই বোঝা যায় অন্তরা আর্থিক দিক থেকেও যথেষ্ট স্বাধীন। ফাল্গুনী সমরেশকে যতটা অপমান করে আর তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, অন্তরা ঠিক তার উল্টোটাই করে। নিজের বাড়িতে যেই সমস্ত জিনিস সমরেশ পায় না সেই সমস্ত মান সম্মান, যত্ন, ভালোবাসা
সে অন্তরার কাছ থেকে পেয়ে তাকে পছন্দ করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই ফাল্গুনীকে কিছু না জানিয়ে সমরেশ অন্তরাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। বিয়েটা কেন করতে গেলি দিদি? শুধু গার্লফ্রেন্ড থাকলে তুই তো যখন তখন ওকে ছেড়ে চলে যেতে পারতিস, কোনো তো অসুবিধা হতো না। কিন্তু এখন তো আমার মতো তোকেও ওকে ডিভোর্স দিতে হবে। ঘটনাটা কতটা চাপের হবে বুঝতে পারছিস? ও তো বিয়ে ছাড়া কিছু বুঝতেই চাইছিল না। ওর সাথে থাকতে গেলে আমাকে নাকি ওকে বিয়ে করতেই হবে, এটাই ওর দাবি ছিল। আমি কি করব বল? দেখিস আবার এমন যেন না হয় আমি ওকে ডিভোর্স দিয়ে অ্যালিমনি মানে ডিভোর্সের পরে সমস্ত পাওয়া সম্পত্তি নিয়ে এখান থেকে চলে গেলাম আর তুই আটকা পড়ে গেলি। ভয় দেখাস না তো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে এই কদিনে আমরা ওর থেকে যা যা নিয়েছি সেগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে, এখন যা। আমাদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখে নিলে কিন্তু সমস্যা হবে। ফাল্গুনীর কথা শুনে অন্তরা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকটা দিন কাটে। সমরেশ অন্তরাকে এত ভালোবাসা, এত উপহার এবং এত আদর যত্ন দিয়ে ভরিয়ে রাখে যে সেসব দেখে ফাল্গুনীর প্রচন্ড পরিমাণে রাগ হতে থাকে। সমরেশ প্রত্যেকদিন অন্তরাকে নিয়ে ঘুরতে যায়, তাকে নতুন নতুন জিনিসও কিনে দেয়, প্রত্যেকদিন তার জন্য ফুলের তোড়া নিয়ে আসে, আরো কত কিছু করে। কিছুদিনের মধ্যে ফাল্গুনীর মতো অন্তরাও সত্যি সত্যি সমরেশকে পছন্দ করে ফেলে। তুমি সত্যি যদি আমার জীবনে না আসতে তাহলে আমি এত সুখ কোনোদিনও অনুভবই করতে পারতাম না। তুমি আমার কাছে উপরওয়ালার সবচেয়ে দামি আর পছন্দের উপহার। আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই, সেই কারণে আমি ফাল্গুনীকে ডিভোর্স দেবো ঠিক করেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটা করে ফেলতে হবে। আমি আর তুমি আমাদের আমেরিকার বাড়িতে চলে যাব, সারা জীবন ওখানেই থাকবো। তোমার আমেরিকাতেও বাড়ি আছে? আমি তো জানতাম না। সেখানে কি কেউ থাকে নাকি ওটাও তোমার এই দেশের বাকি বাড়িগুলোর মতো এমনিই পড়ে থাকে? ওখানে আমার এক বিদেশি বন্ধু থাকে মাত্র, ভেবেছিলাম ফাল্গুনীকে ওখানে নিয়ে যাব, কিন্তু ওটা যোগ্য নয়। সবাই তো এই পৃথিবীতে ভালো কপালের অধিকারী হয়ে আসে না, কেউ কেউ সবাইকে জ্বালিয়ে নিজে জ্বলতে আসে। ফাল্গুনীও তাদের মধ্যেই একজন। তাদের কথা শুনে ফাল্গুনী সেখানে চলে আসে। আমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছি সেটা বলার তুমি কে? অন্যের সংসার ভেঙে নিজের সংসার পাতানোর চেষ্টা করছো, আবার আমাকে বলছো আমি কিসের যোগ্য আর কিসের যোগ্য নই। আমি বিয়ের পরের দিন থেকেই আমার স্বামীর কাছে নানান রকমের জিনিস চেয়ে তাকে ব্যতিব্যস্ত করে তুলিনি, এটুকু আমি ভালো করে জানি। উল্টে আমি ওর জন্য অনেক কিছু করেছি। তাই তুমি আমাকে শেখাবে না আমার কোন কাজটা ভুল আর কোন কাজটা ঠিক? আইসক্রিম, কফি আর ভুট্টা এসব খাইয়ে তোমার কত টাকাই বা খরচ হয়েছে শুনি? 100 টাকা খরচ করে ভালোই তো 100 কোটির মালকিন হয়ে গেছো। 100 কোটির মালকিন হওয়া যখন এতই সোজা, তাহলে তুমিও তো একটু খরচা করতে পারতে। অন্তত তাহলে তোমার স্বামীকে একজন অচেনা মানুষের কাছে তোমার নামে নিন্দা করতে হতো না। সমরেশ অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা দুই বোন কিছুতেই সমরেশের কোনো কথা শোনে না। সমরেশ বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সমরেশ বেরিয়ে যাবার পরেও তাদের দুই বোনের মধ্যে একইভাবে ঝগড়া চলতে থাকে। তুই চলে যা দিদি, আমি সমরেশের প্রথম স্ত্রী, আমি ওর সাথে থাকবো। আমি সমরেশকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমিও সমরেশকে ভালোবাসি, আমি ওকে যতটা ভালোবাসি ততটা তুই ওকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। তাই তুই ওকে ডিভোর্স দিয়ে চলে যা। অ্যালিমনিতে তোর যত টাকা লাগে আমি দিয়ে দেব। সমরেশকে তুই ছেড়ে দে। তুই সমরেশের জীবনে আসার আগে থেকে আমি ওকে ভালোবাসি, এখন আমি কিছুতেই ওকে ছেড়ে যেতে পারবো না। তুই চলে যা, তোর যত টাকা লাগে আমি তোকে দেব। আমি মা হতে চলেছি ফাল্গুনী, আর আমি চাই আমার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তার বাবার সান্নিধ্যেই থাকুক। তাই আমি কিছুতেই এখান থেকে যাব না। অন্তরা গর্ভবতী শুনে ফাল্গুনী একেবারে আকাশ থেকে পড়ে। এসব তাদের প্ল্যানে কিছুই ছিল না। এই সমস্ত নানা কারণে তারা দুই বোন নিজেদের মধ্যে একইভাবে ঝগড়া করতে থাকে। হঠাৎই সমরেশ আবার সেখানে ফিরে আসে এবং তার সঙ্গে আরেকজন আসে, যাকে দেখে অন্তরা আর ফাল্গুনী দুজনেই খুবই চিন্তায় পড়ে। চিনতে পারছো তো, এটা তোমাদের প্রাক্তন স্বামী রবার্ট। ওই আমার সেই বন্ধু যে আমেরিকার বাড়িতে থাকে, আর ওই এই বাড়িটা দেখভাল করে। ওকে আমার বিয়ের ছবি দেখাতেই ও আমাকে তোমাদের ব্যাপারে সব বলে দিয়েছিল। তোমরা কি আমার সাথে কেমন ব্যবহার করবে সেটা তোমাদের আগে আমাকে রবার্ট বুঝিয়ে দিয়েছিল। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। এখন তোমার হঠাৎ মনে হলো কেন এটা সঠিক সময়? কারণ এখন আমি বুঝতে পেরে গেছি তোমরা দুজনেই আমাকে ভালোবাসো, আর তোমরা দুজনেই আমার সাথে থাকতে চাও। আর সেগুলো তোমরা নিজেদের মুখে স্বীকার করেছো। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথোপকথন রেকর্ড করেছি। একটু পরেই পুলিশ চলে আসবে, তাই এখনই সবকিছু বলে দেওয়াটা আমার সঠিক সময় বলে মনে হলো। তুমি শুনলে আমি গর্ভবতী, তাও তুমি পুলিশ ডাকলে?
আমি সত্যিই তোমাকে ভালোবাসি সমরেশ, আমি একটুও মিথ্যা কথা বলছি না, প্লিজ আমার সাথে এরকম করো না। সমরেশ তাদের দুই বোনের কোনো কথাই শোনে না। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের দুই বোনকে ধরে নিয়ে চলে যায়। এতদিন লোককে ঠকিয়ে তারা সুখেই ছিল, কিন্তু একবার কাউকে ভালোবাসতেই তাদের জীবনে অন্ধকার নেমে আসে। এই দুঃখ থেকে তারা হয়তো আর সারা জীবনে কখনো মুক্তি পাবে না।